আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু কল্পনা করুন তো, ধরুন আপনি একা একা সময় কাটানোর জন্য কোনো এক ঘন জঙ্গলে ঘুরতে গেলেন, জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য। কিন্তু এক সময় ঘুরতে ঘুরতে খেয়াল করলেন কেউ একজন আপনাকে ফলো করছে। আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে কেউ একজন আপনার মাথায় সজোরে আঘাত করলো এবং আপনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসলেই আপনি নিজেকে আবিষ্কার করলেন একটি পুরনো বাড়িতে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন আপনাকে এই বাড়িতে বন্দি করে রাখা হয়েছে এবং আপনাকে সর্বদা পাহারা দিচ্ছে এক কুৎসিত বুড়ি। এখন কি করবেন আপনি? কিভাবে একদম অক্ষত অবস্থায় এই বাড়ি থেকে আপনি পালিয়ে আসবেন? এটা নিয়েই একটি হরর গেমসের নাম হলো গ্র্যানি। এই গেমসটিকে চেনে না আমার মনে হয় না এমন কেউ এখানে আছেন। বর্তমানে এই গ্র্যানির 3টি গেমস আছে এবং আজকের ভিডিওতে আমরা গ্র্যানির একদম প্রথম গেমস গ্র্যানি চ্যাপ্টার 1 অর গ্র্যানি 1 নিয়ে আলোচনা করব। আমার আজকের ভিডিওর জন্য আমি সব ইনফরমেশন জোগাড় করেছি ফ্যান্ডম উইকি থেকে। সো আপনারা যদি আরও ডিটেলসে সব কিছু জানতে চান তবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। অনেক কথা বলে ফেলেছি, গ্র্যাব সাম স্ন্যাক্স, গ্র্যাব সাম ড্রিঙ্কস অ্যান্ড লেটস এনজয় দ্য ভিডিও। গেমসটি শুরু হয় একটি রুম থেকে। আমাদের প্লেয়ার দ্য মেইন প্রোটাগনিস্ট, অর্থাৎ যাকে দিয়ে আমাদের এই পুরো গেমসটি খেলা হবে, সে ঘুম থেকে জেগে উঠে নিজেকে আবিষ্কার করে একটি অজানা রুমে। সে বুঝতে পারে কোনো এক পুরনো বাড়ির একটি রুমে সে আছে, কিন্তু কথা হলো কিভাবে সেইখানে এসেছে এবং তার পরিচয় কি। পুরো গেমসে কোথাও আমাদের এই প্লেয়ারকে না দেখানো হলেও স্ক্রিনের বাম পাশের উপরে একটি আইকন দেখে আমরা খুব সহজেই আমাদের প্লেয়ার সম্পর্কে আন্দাজ করতে পারি। আইকনটি দেখেই বোঝা যাচ্ছে আমাদের প্লেয়ার একজন পুরুষ, যাকে দেখেই মনে হচ্ছে সে খুবই ক্লান্ত। গায়ে একটি টি শার্ট এবং পরে না হয়তো বা জিন্স প্যান্ট, পায়ে কোনো এক ধরনের জুতো। কিন্তু কে সে এবং কিভাবে এখানে এলো তা এখনও আমাদের কাছে অজানা। গল্পের সুবিধার জন্য আমরা আমাদের প্লেয়ারের নাম ধরে নিলাম জনাথন। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। জনাথন সবার প্রথমেই ওই রুমে কি কি আছে তা দেখতে থাকে। সে দেখতে পায় রুমে একটি বিছানা, 2টি টেবিল, একটি ওয়ারড্রব এবং একটি আলমারি রয়েছে। ওয়ারড্রবের বাম পাশের ড্রয়ারটি খুলেই সে দেখতে পায় কেউ একজন রক্ত দিয়ে লিখে রেখেছে লিভ দ্য হাউস, এবং পাশে থাকা একটি বড় টেবিলে তাকিয়ে দেখতে পায় সেখানে খোদাই করে কেউ একজন লিখে রেখেছে 5 days। এইসব দেখে সে সহজেই বুঝতে পারে তার আগেও কেউ একজন এই বাড়িতে ছিল। তার রুম থেকে বেরিয়ে সে দেখতে পায় এই বাড়িটি 2 তলা একটি বিল্ডিং এবং কেউ একজন এই বাড়িতে তাকে বন্দি করে রেখেছে। তার রুমের পাশের রুমেই সে একটি বিশাল বাথরুম দেখতে পায়, যেখানে 2টি বেসিন, একটি টয়লেট এবং একটি বাথটাব রয়েছে। বাথরুমটির অবস্থা ছিল খুবই খারাপ। বেসিন, টয়লেট, বাথটাব, বাথরুমের দেয়াল, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। এমনকি বেসিনের সামনের আয়নাগুলোও ছিল ভাঙা। এই সব কিছু দেখে জনাথন বুঝতে পারে তার আগেও এইখানে শুধু একজন নয়, অনেকজনই হয়তোবা ছিল। সে খুব ভয়ে ভয়ে বাথরুম থেকে বেরিয়ে সামনে এগোতে থাকে এবং তখনই সে এই বাড়ির আসল মালিক গ্র্যানিকে দেখতে পায়। জনাথনকে দেখা মাত্রই সেই বুড়ি তার দিকে ধেয়ে আসে তাকে ধরার জন্য। জনাথন তৎক্ষণাৎ তার হাত থেকে পালাতে খুব দ্রুত পাশের রুমে থাকা বিছানার নিচে লুকিয়ে যায়। গ্র্যানি তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এই গ্র্যানি হলো এই গেমসের মেইন অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এই গেমসে আমাদের প্রধান শত্রু। জনাথনকে এই কুৎসিত বুড়ি তাকে এই বাড়িতে আটকে রেখেছে। এই গ্র্যানি আসলে কে তার অফিসিয়াল কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তবে যেহেতু গ্র্যানির এই বাড়িটি খুব ঘন জঙ্গলে অবস্থিত, সুতরাং সহজেই বোঝা যাচ্ছে এই গ্র্যানি সাধারণ কোনো মানুষ না। তার গায়ে ময়লা একটি গ্রাউন, মাথায় অল্প কয়েকটা চুল এবং চোখগুলো একদম সাদা, সাধারণ মানুষের মতো নয়। চোখের মাঝে কোনো কালো মণি নেই, যার মাধ্যমে সহজে বোঝা যায় গ্র্যানি হয়তোবা কোনো ডাইনি, রাক্ষসী অথবা কোনো উইচ। তার হাতে রয়েছে একটি রক্তাক্ত বেসবল ব্যাট, যেটা দেখলে বোঝা যায় এর আগে অনেকেই সে এই ব্যাট দিয়ে আঘাত করেছে। গ্র্যানি খুবই আস্তে ধীরে চলে, যদিও এটা ডিপেন্ড করে প্লেয়ার গেমস শুরুর আগে কী ধরনের ডিফিকাল্টি দিয়ে খেলে। কিন্তু যখনই কোনো সাউন্ড পাবে গ্র্যানি সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে চলে যায়। সুতরাং জনাথনকে খুবই সতর্ক হয়ে চলতে হবে, কোনো প্রকার আওয়াজ করলে চলবে না। জনাথন বিছানার নিচ থেকে বেরিয়ে আসে এবং ভয়ে ভয়ে নিচের তলায় নামতে থাকে। নিচের তলায় সিঁড়ি দিয়ে নেমে সে প্রধান দরজা দেখতে পায়,
যে দরজা দিয়েই সে এই বাড়ি থেকে পালিয়ে যেতে পারবে। কিন্তু সেই দরজায় শুধু একটা না, অনেকগুলো লক লাগানো রয়েছে। জনাথন সিদ্ধান্ত নেয় এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না, তাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের হতে হবে। এইবার জনাথন পুরো বাড়ি খুঁজতে থাকে প্রধান দরজার চাবির জন্য। খুঁজতে খুঁজতে জনাথন বাড়ির বিভিন্ন জায়গায় প্রবেশ করে। বিভিন্ন সিক্রেট রুমে জনাথন গ্র্যানির দুইটি পোষা প্রাণীর দেখা পায়, একটি হলো মাকড়সা এবং একটি হলো কাক। বলা যেতে পারে গ্র্যানির পাশাপাশি গ্র্যানির পোষা প্রাণী দুটিও জনাথনের শত্রু। যদি কোনো কারণে জনাথন গ্র্যানির এই পোষা প্রাণী দুটিকে মেরে ফেলে, তবে গ্র্যানির চোখ সাদা থেকে লাল হয়ে যায় এবং জনাথনকে হন্য হয়ে খুঁজতে থাকে। তবে এই পোষা প্রাণী দুটির পাশাপাশি আরেকটি জিনিস রয়েছে যেটা গ্র্যানি সবচাইতে বেশি কেয়ার করে, সেটি হলো একটি টেডি বিয়ার। এই টেডি বিয়ার কার, কেন এই টেডি বিয়ারকে গ্র্যানি এত বেশি কেয়ার করে তা এখন পর্যন্ত আমাদের কাছে অজানা। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো রহস্য আছেই। জনাথন যদি কোনো কারণে টেডিকে ধরে ফেলে তাহলে গ্র্যানি তার অবস্থান জেনে যায়। এরপর গ্র্যানির হাত থেকে পালিয়ে কোনো লাভ নেই। জনাথন যেখানেই যাক না কেন, যেখানেই লুকাক না কেন, গ্র্যানি তাকে খুঁজে পেয়ে যাবে। তাই ভালো হলো এই টেডি বিয়ারকে টাচই না করা। তো যাই হোক, চাবি খুঁজতে খুঁজতে এবার জনাথন প্রবেশ করে বাড়ির বেসমেন্টে। বেসমেন্টের একটি সিক্রেট টানেলে প্রবেশ করার পর জনাথন একটি চিঠি দেখতে পায়। চিঠিটি একটি কাঠের উপর রক্ত দিয়ে লেখা ছিল। চিঠিতে লেখা ছিল, এই বাড়িতে এটা আমার পঞ্চম দিন। আমি যেখানেই যাই সে আমাকে তাড়া করে। আমি বেশ আহত এবং আমার শরীর অনেক ব্যথা করছে। এই বাড়িতে ঘুম থেকে জেগে ওঠার আগে আমার কেবল মনে আছে যে আমি একটি গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার গাড়ির কিছু সমস্যা দেখা দেয়। আমি বাইরে বেরিয়ে দেখতে যাই কি সমস্যা, এবং ওই সময়েই কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করে। আমি সামনের দরজায় একজোড়া তালা খুলতে পেরেছি, কিন্তু শুধু এইটুকুই। কেন সে এই কাজ করে? আমি আশা করি কেউ যেন আমার মতো একই জিনিস আর অনুভব না করে। যদি আমি বেঁচে না থাকি এবং যদি কেউ এই চিঠিটি পায়, তবে আমি লক্ষ্য করেছি যে সে মাঝে মাঝে ফলের মধ্যে জিনিস লুকিয়ে রাখে। এই চিঠিটি পড়ে জনাথন এবার 100% নিশ্চিত হয়ে যায় তার আগে এইখানে কেউ একজনকে বন্দি করে রাখা হয়েছিল, হয়তোবা সে এখন আর বেঁচে নেই। জনাথন পুরো বাড়ি খুঁজে দেখতে থাকে কিভাবে এই বাড়ি থেকে পালানো যায়। জনাথন একসময় বাড়ির গ্যারেজে একটি গাড়ি দেখতে পায়। সে বুঝতে পারে এটা সেই গাড়ি যেটা ওই প্রিভিয়াস ভিকটিম তার চিঠিতে বলেছিল। গ্র্যানি এই গাড়িটি এখানে নিয়ে এসেছে, কিন্তু আফসোস গাড়ির অবস্থা একদম খারাপ। বন্দিরা যেন এই গাড়ি দিয়ে সহজে পালাতে না পারে, তাই গ্র্যানি গাড়ির ইঞ্জিনের সমস্ত পার্ট খুলে বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। জনাথনের কাছে এইবার সবকিছু পরিষ্কার হয়ে যায়। তার কাছে এই বাড়ি থেকে পালানোর দুইটি উপায় আছে। এক, হয় বাড়ির প্রধান দরজা দিয়ে তাকে পালাতে হবে, অথবা গাড়িটি মেরামত করে এই গাড়ি দিয়ে সে এই বাড়ি থেকে পালাবে। মোট কথা হলো এই বাড়িতে কোনোভাবেই থাকা যাবে না। যেভাবেই হোক এই কুৎসিত বয়স্ক নরখাদকের হাত থেকে বাঁচতেই হবে। জনাথন এবার চাবি এবং গাড়ির পার্টস খুঁজতে থাকে এবং সেই সাথে সে কিছু অস্ত্রও পেয়ে যায়, যেমন ক্রসবো, শটগান এবং ফ্রি স্ট্র্যাপ, যার মাধ্যমে সে গ্র্যানিকে আঘাত করলে কিছুক্ষণের জন্য গ্র্যানি থেকে রেহাই পায়। কিন্তু এখানে জনাথন খেয়াল করে দেখল এই গ্র্যানি অনেকটা অমরণশীল। তাকে শটগান দিয়ে ঝাঁঝরা করে দেওয়ার পরেও সে জাস্ট 2 মিনিটের জন্য অজ্ঞান হয়ে থাকে, কিন্তু তাকে মারা যায় না। ফ্রি স্টেপে জমে গ্র্যানি বরফ হয়ে যায় এবং গ্র্যানি সেই বরফের মূর্তি ভেঙে গেলেও গ্র্যানি ঠিকই 2 মিনিট পর আবার জীবিত হয়ে যায়। জনাথনের দ্বারা গ্র্যানিকে মারা অসম্ভব। এর দ্বারা আরেকবার প্রমাণিত হয় গ্র্যানি আসলে মানুষ না। তো যাই হোক, জনাথন অনেক কষ্টে সবগুলো চাবি খুঁজে বের করে প্রধান দরজা দিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যায়। অথবা গাড়ির সমস্ত পার্টস সংগ্রহ করে গাড়ি চালিয়ে এই বাড়ি থেকে পালায়। তো এই হলো আসল কাহিনী। আপনি একজন প্লেয়ার, আপনাকে বন্দি করে রাখা হয়েছে একটি পুরনো বাড়িতে, এবং এই বাড়িতে আপনাকে সর্বদা পাহারা দিচ্ছে একজন বয়স্ক নরখাদক ডাইনি গ্র্যানি। আপনার কাজ হচ্ছে এই বাড়ি থেকে পালানো, এবং তার দুইটি উপায় আছে। হয় আপনাকে প্রধান দরজা দিয়ে পালাতে হবে, নয়তো গ্যারেজে থাকা গাড়ি চালিয়ে এই বাড়ি থেকে পালাতে হবে। তারপর শুরু হয় আপনার চাবি এবং গাড়ির পার্টস খোঁজার পালা। চাবি এবং পার্টস খুঁজতে খুঁজতে আপনি বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বিভিন্ন পাজল সলভ করে আপনাকে এই বাড়ি থেকে বের হওয়ার বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে।
হবে। এর মধ্যে আপনি গ্র্যানির কিছু পোষা প্রাণীর দেখা পাবেন, কাক এবং একটি মাকড়সা, তাছাড়াও একটি টেডি বিয়ার যাকে গ্র্যানি অনেক বেশি কেয়ার করে। তাছাড়া গ্র্যানি থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য আপনি বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে পারেন, যেমন ক্রসবো, শটগান এবং ফ্রি স্ট্র্যাপ। তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চাবি এবং পার্স খুঁজে বের করে হয় প্রধান দরজা দিয়ে এই বাড়ি ছেড়ে পালাবেন অথবা গাড়ি চালিয়ে গ্র্যানির হাত থেকে রেহাই পাবেন। কিন্তু হ্যাঁ, যদি সময় মতো চাবি খুঁজে বের করতে না পারেন অথবা গ্র্যানির হাতে ধরা পড়েছেন, তাহলে আর কিছুই না, আপনার হাতে 5 দিন সময় আছে। প্রথম দিন যদি আপনি ধরা খান, তবে আপনি সরাসরি জেগে উঠবেন দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিন তেমন কোনো পার্থক্য খেয়াল করবেন না, কিন্তু দ্বিতীয় দিনও যদি ধরা খান, তবে তৃতীয় দিন আপনি অনেকটা ঠুকরে ঠুকরে হাঁটবেন। চতুর্থ দিন স্ক্রিনে কিছু রক্ত দেখা যাবে এবং পঞ্চম দিন স্ক্রিনে রক্তের পরিমাণটা আরও বাড়বে। আর ষষ্ঠ দিন গ্র্যানি আপনার প্রাণ নিয়ে নেবে। সো যা করা ষষ্ঠ দিনের আগেই করতে হবে, অর্থাৎ পঞ্চম দিনের ভিতরে করতে হবে। তবে ষষ্ঠ দিন গ্র্যানি যদি আপনাকে মারেও, সেটা বিভিন্ন উপায়ে হবে। যদি আপনি বেসমেন্টে ধরা খান, তবে সেখানেই গ্র্যানি আপনাকে চিবিয়ে খাবে। যদি পিছনের উঠানে ধরা খান, তবে সেখানে আপনার শিরচ্ছেদ করবে। আর যদি গ্যারেজের আশেপাশে ধরা খান, তবে ওই গাড়ি দিয়েই আপনাকে মারবে। তাছাড়াও আরও কয়েকভাবে গ্র্যানি আপনাকে মেরে তার পৈশাচিক আনন্দ গ্রহণ করবে। এতক্ষণ তো গ্র্যানি চ্যাপ্টার 1-এর পুরো স্টোরি লাইনটা নিয়ে আলোচনা করলাম। চলুন এবার কিছু ডিটেলস নিয়ে আলোচনা করি। প্রথমেই জানবো আমাদের প্লেয়ার সম্পর্কে। শুরুতে একবার ব্যাখ্যা করেছিলাম আমাদের প্লেয়ার সম্পর্কে, তবে আমাদের প্লেয়ার কেমন হবে, কি তার পরিচয়, তার সব কিছু ডিপেন্ড করছে কে এই গেমসটি খেলছে তার উপর। তারপরও কিছু বিষয় আছে যেগুলো এখন আমাদের কাছে অজানা, তা হলো কিভাবে আমাদের এই প্লেয়ার এই বাড়িতে উপস্থিত হলো। তার কি আসলে কোনো পরিচয় আছে অথবা থাকতে পারে, নাকি তার পরিচয় হলো যিনি গেমসটি খেলছেন সে নিজেই, হতে পারে। তবে এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এই প্লেয়ার কিভাবে এই বাড়িতে উপস্থিত হলো। তারপর জানবো প্রিভিয়াস ভিকটিম, অর্থাৎ পূর্বে যে ব্যক্তি এখানে ছিল তার সম্পর্কে। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট পার্ট। বিভিন্ন প্রমাণের সাপেক্ষে এটা প্রমাণিত হয় যে পূর্বে এইখানে কাউকে বন্দি করে রাখা হয়েছিল। সিক্রেট টানেলের সেই চিঠি দেখে তা সহজেই বোঝা যায়। তাছাড়াও সেই চিঠিতে উল্লেখ করা ফলের ভিতর চাবি লুকিয়ে রাখার বিষয়টিও সত্য প্রমাণিত হয়। এছাড়াও বাথরুমে থাকা আয়না ভাঙা ছিল, বেসিন, টয়লেট, বাথটাবে অনেক পরিমাণ রক্ত ছিল। গ্র্যানির হাতে থাকা ব্যাটে লেগে থাকা রক্ত তার অস্তিত্ব প্রমাণ করে। পেছনের উঠানে বড় করে লেখা হেল্প, সিক্রেট রুমে একটি কঙ্কাল, গ্যারেজে থাকা গাড়ি, ডাইনিং রুমে থাকা জানালায় রক্ত, বাড়ির বিভিন্ন জায়গায় লেগে থাকা রক্ত, বিভিন্ন নোট ইত্যাদি সেই অসহায় প্রিভিয়াস ভিকটিমের কথা মনে করিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, যদি টেবিলে খোদাই করে 5 দিনের ব্যাপারটা এই প্রিভিয়াস ভিকটিমই লিখে রাখে, তবে সে তা কিভাবে জানলো? তার আগেও কি কেউ ছিল, নাকি এটা গ্র্যানি লিখে রেখেছে? আর গ্যারেজে যে গাড়িটি ছিল তা অনেক পুরনো গাড়ি। আমি যদি গেমসের টাইমকে 2017 বা তারও কিছু আগে ধরি, তবে সেই সময় আমার মনে হয় না এসব গাড়ির দেখা মিলবে। গাড়িটি অনেক পুরনো। এই গাড়ি ব্যবহার হতো 1946 থেকে 1958 সালের সময়। হয়তোবা আমাদের অসহায় প্রিভিয়াস ভিকটিমও সেই সময়কার। সে হয়তোবা তখনই এই বাড়িতে গ্র্যানির হাতে বন্দী হয়ে পড়েছিল এবং গ্র্যানির হাতে তার মৃত্যু হয় এবং এক সিক্রেট রুমে গ্র্যানি তার লাশ ফেলে রাখে, যেখানে আমরা তার কঙ্কাল দেখতে পাই। তাহলে চিন্তা করে দেখুন তো, গ্র্যানির বয়স কত?
অনেক কিছুই অজানা আমাদের আজকের ভিডিওতে। কিছু প্রশ্নের উত্তর এখনও আমাদের জানা হয়নি এবং আশা করি এই প্রশ্নের উত্তর আমরা আগামী ভিডিওতে দিতে পারবো। জ্ঞানী চ্যাপ্টার 2-তে আরও অনেক নতুন কিছু বের হয়ে এসেছে যা আমাদের রহস্য হয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন অথবা আপনার কাছে কোনো ভালো থিওরি আছে যা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম, তবে অবশ্যই আমাদের সাথে কমেন্ট সেকশনে সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তবে মাফ করে দিবেন। রিসার্চ করে কোনো কিছু বের করলে আসলে কিছু না কিছু ভুল থেকেই থাকে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার ওভারঅল কন্টেন্ট যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও।